নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের গল্প পরাশরের স্বর, লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। গল্পটি শতবর্ষের সেরা গোয়েন্দা গল্প থেকে নেওয়া হয়েছে। শুরু করছি গল্প পরাশরের স্বর। গাড়িটা একটু লেটে যাচ্ছে, বেশি নয়, সামান্য 5-10 মিনিট। লাসালগাঁও ছেড়েছে রাত 2:22-এ, আরও মিনিট 10 আগে ছাড়বার কথা। তবে এটুকু দেরি ধর্তব্যই নয়। কিছু দূরের মধ্যেই এটুকু অনায়াসে মেকআপ করে নেবে। স্পিড যতদূর তোলবার ইতিমধ্যে প্রায় তুলে ফেলেছে। অন্ধকারে একটা টিমটিমে আলোর ছোট স্টেশন ঝড়ের মতো পার হয়ে গেল। স্টেশনটা উগাউন নিশ্চয়ই। সমস্ত শরীরের ভেতর দিয়ে একটা যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল চৌধুরীর। এরকম একটা ব্যাপারের মোকাবিলা জীবনেই প্রথম। অনেকবারই এ ধরনের পরীক্ষা দিতে হয়েছে, তবু এবারে যে ঘটনার জন্য প্রস্তুত হচ্ছে, আগেকার সব কিছু থেকে তা যে আলাদা জাতের সে বিষয়ে সন্দেহ নেই। চাকার আওয়াজের ক্ষণিক পরিবর্তনের সঙ্গে ছোট স্টেশনটা একটা চমক দিয়ে দূরে মিলিয়ে যাওয়ার পরই মাথার ভেতরকার অ্যালার্ম ঘড়িটা যেন বেজে উঠে সজাগ করে দিলে। এবার তৈরি হও, এরপর 4টি স্টেশনে গাড়ি আর ধরবে না। অন্তত 45 মিনিটের একটানা দৌড়। সে দৌড়ে নিফাদ আর অদ্ভুত নামের কাশবে সুকেনে স্টেশন দুটো পার হবার পরই চৌধুরী কামরাটার উপর একবার চোখ বুলিয়ে নিল। ঘুমোবার নীল আলোর বাল্বটা ছাড়া আর সবই নেভানো। তার নিজের বার্থের রিডিং লাইটটাও সে খানিক আগে নিভিয়ে দিয়েছে। তা দিক, চোখটা অভ্যস্ত হয়ে যাওয়ার দরুন এই নীল আলোতেই বেশ দেখতে পাচ্ছে। 4 বার্থের কামরা। ইঞ্জিন মুখো নিচের বার্থটা তার। নিচের অন্য বার্থটায় একজন ইউরোপিয়ান মহিলা ঘুমের মধ্যে গায়ের কম্বল ফেলে অসম্বৃতাভাবে শুয়ে আছেন। মহিলার ঠিক ওপরের বার্থে তার স্বামীও গভীর ঘুমে অচেতন। তিনি উপুড় হয়ে শুয়ে আছেন। ওপরের বাঙ্ক থেকে তার বাঁ হাতটা নিচে ঝুলে পড়েছে। ঘরের মৃদু নীল আলোতেও সে লোমশ হাতটা বেশ দেখা যাচ্ছে। লোমশ, বেশ সবল সুপুষ্ট হাত। তাতে যে রিস্টওয়াচটি বাঁধা, তার অতি চ্যাপ্টা গড়ন থেকে সেটা নেহাত সস্তা জিনিস নয় বলেই মনে হয়। হাতটির মধ্যে সবচেয়ে যা দৃষ্টি আকর্ষণ করে তা সে তার রং। রংটি রীতিমতো কালো। রিস্টওয়াচের চামড়ার ব্যান্ডটা তাতে যেন ফিকে হিসেবে বেমানান। নিচের বার্থের মহিলা খাঁটি পাশ্চাত্য মহিলা কিনা চৌধুরী ঠিক জানে না। কামরাটার গায়ে লাগানো রিজার্ভেশনের কামরার নোটিশটা থেকে দম্পতির নাম মিস্টার ও মিসেস হটন বলে জেনেছিল। হটন নাম হলেই অবশ্য ইউরোপীয় হয় না। তা হন বা না হন, ভদ্রমহিলা রীতিমতো সোনালি চুল, নীল চোখ, ফিকে গোলাপি রঙের ব্লন্ড। চুলটা আজকালকার কায়দায় যদি বা ছোপানোও হয়, চোখের তারা আর গায়ের রং নিশ্চয়ই তা নয়। ভদ্রমহিলা যেমন একেবারে বিশুদ্ধ ব্লন্ড, ভদ্রলোক চেহারায় তেমনি তার বিপরীত। চোখ মুখের গড়নে অমন সুপুরুষ না হলে তাকে কাফরি ভাবা যেত, কিন্তু নাক, চোখ, মুখ সত্যিই যেন কোষ্টি পাথরের খোদা মূর্তি। তাই তাকে ভারতীয় শুধু নয়, দক্ষিণ ভারতীয় বলেই চৌধুরী ধরে নিয়েছিল। চৌধুরী নিজে গাড়িতে উঠেছিল জলগাঁওতে। রিজার্ভেশন স্লিপে তখনই সব কটা নাম পড়ে নিয়েছিল। নিজের নামটা ভুল লেখা দেখে মজাও পেয়েছিল একটু। মিস্টার ও মিসেস হটন আর তার নিজের নাম বাদে আর কোনো নাম তখন অবশ্য সে স্লিপে ছিল না।
তার ঠিক ওপরের চতুর্থ বাঙ্কটি তখনও খালিই ছিল। সে বাড়তির যাত্রী এসেছিল পাঁচরাতে, রাত 10টার পর। আধ ময়লা শার্ট প্যান্টের অবস্থা, আর সঙ্গের তোবড়ানো রংচটা কালো টিনের তরঙ্গটা দেখে লোকটাকে ঠিক প্রথম শ্রেণীর কামরায় ওঠার উপযুক্ত বলে মনে হয়নি। এক মাথায় এলোমেলো রুক্ষ চুল আর রোগাটে মুখে অন্তত দুদিনের না কামানো দাড়ি দেখে সে ধারণাটা আরো দৃঢ়ই হয়েছিল। লোকটা বোধহয় ট্রেনে আর কোথাও জায়গা না পেয়ে রাতটা একটু শুয়ে কাটাবার প্রয়োজনে নিরুপায় হয়ে ফার্স্ট ক্লাসের টিকিটটা চোখ কান বুজে কিনে ফেলেছে। টিনের ট্রাঙ্কটা ঠেলে ঠুলে সিটের তলায় ঢুকিয়ে দিয়েই শুধু হাতের ফোলিও ব্যাগটা মাথায় দিয়ে যেরকম তাড়াতাড়ি সে ওপরের বাঙ্কে উঠে খালি গদির ওপরেই শুয়ে পড়েছিল, তাতে সেই অনুমানেরই সমর্থন পাওয়া গিয়েছিল। বাথরুমে যাবার জন্য করিডোরে বেরিয়ে চৌধুরী একসময় রিজার্ভেশন স্লিপের নতুন নামটা দেখে আসতে ভুল করেনি। লোকটার মালপত্র আর চেহারা পোশাকের মতো নামটাও যেন হা ঘরে মার্কা। দরজার হাতলে ঝোলানো রিজার্ভেশন কার্ডটায় লেখা মিস্টার এস পেরিস। পেরিস আবার কি পদবি? খানদানি কোনো ছোঁয়া উচ্চারণে আছে বলে মনে হয় না। পেরিস যখন এসে কামরায় ঢোকে তখন হাটানরা স্বামী স্ত্রী দুজনেই যে যার বাড়তি শুয়ে বোধহয় ঘুমিয়ে পড়েছে। চৌধুরী নিজেও তখন বাঙ্কটা টেনে চওড়া করে তার উপর হোলডলটা খুলে বিছানা পেতে কম্বলটা গায়ে টেনে শায়িত অবস্থায় বই পড়ছে। বই পড়বার ছলেই সামনে রেখে তার আড়াল দিয়ে পেরিসকে যতটা সম্ভব লক্ষ্য করবার চেষ্টা করেছিল চৌধুরী। সময় অবশ্য বেশি পায়নি। পেরিস যেন যত তাড়াতাড়ি সম্ভব নিজের বাঙ্কে উঠে শোবার জন্য ব্যাকুল। কামরায় আর কে আছে সে যেন লক্ষ্যই করেনি। আর আলাপের চেষ্টা দূরে থাক, একবার কারোর দিকে চেয়েও দেখেনি। উৎসাহ করে আলাপ করেছিল হাটানরা। চৌধুরী কুলির মাথায় সুটকেস আর হোলডল নিয়ে যখন কামরায় ঢুকেছিল তখন তাদের শোবার আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে। দুই বাঙ্কের ওপরেই পায়ের দিকে কম্বল পাট করে রেখে পরিপাটি করে বিছানা পাতা। এতক্ষণ কামরা খালি পাওয়া গিয়েছিল বলে দুজনের রাত্রিবাসও বোধহয় এখানেই পড়া হয়ে গেছে। মিস্টার হটনের গায়ে মিহি পিন স্ট্রাইপ পাজামা স্যুট আর মিসেস হটনের নাইট গাউন। মিসেস হটন সুন্দরী শুধু নয়, শৌখিনতায় যে রীতিমতো আধুনিক তা তার রাতের পোশাক থেকেই বোঝা যায়। আর একটু মিহি হলে তা বোধহয় মাকড়সার জালের সঙ্গে পাল্লা দিতে পারত। চৌধুরী ঢোকবার সঙ্গে সঙ্গে মিস্টার হটনের সম্ভাষণে চমকে উঠেছিল। নমস্তে মিস্টার চৌধুরী, 10টা এখনো হয়নি, সুতরাং গুড ইভিনিংও বোধহয় বলা যায়। চৌধুরী একটু থতমত খেয়ে গুড ইভিনিং বলে প্রতি সম্ভাষণ করেছিলেন। মিসেস হটনের এবার জলতরঙ্গ গোছের হাসি শোনা গিয়েছিল। হেসে স্বামীকেই বলেছিল, উনি ওর নামটা তোমার মুখে শুনে হয়তো একটু ভড়কে গেছেন। রহস্যটা ওকে বুঝিয়ে দাও জোসেফ। জোসেফ তাই বুঝিয়ে দিয়েছিল। ট্রেনে যেতে হলে কামরার রিজার্ভেশন স্লিপের নামগুলো আমরা আগেই পড়ে নেই, আর চেষ্টা করি সেই নাম থেকে সহযাত্রী বা যাত্রীদের চেহারা চরিত্র আন্দাজ করতে। আমরা ছাড়া কামরায় আর একজন মাত্র যাচ্ছেন জেনে সত্যি একটু খুশি হয়েছিলাম, কিন্তু নামটা আমাদের বেশ একটু অস্বস্তি জাগিয়েছিল, স্বীকার করছি। চৌধুরী হাঁ করে দাঁড়িয়ে থেকে জোসেফ হটন সাহেবের ভাষণ অবশ্য শোনেনি। কুলিকে দিয়ে সুটকেসটা বাঙ্কের নিচে রাখিয়ে হোলডলটা তার উপরে খোলবার পর ভাড়া দিয়ে তাকে বিদায় করতে করতেই বেশ একটু প্রচ্ছন্ন কৌতুকের সঙ্গে স্বামী স্ত্রীর কথাগুলো শুনছিল। ট্রেনে এ ধরনের যাত্রী পাওয়ার ভাগ্য এর আগে তার সত্যিই হয়নি। স্বামী স্ত্রী দুজনেই তখন
উৎসাহ ভরে জাপান উত্তর গাওয়ার ধরনে তাদের কথা বলে যাচ্ছে। লরা, মানে আমার স্ত্রীর তো রীতিমতো ভয় হয়েছিল। জোসেফ হটন তার উপরের বাঙ্কে গায়ে দেবার কম্বলটা পাট করে রাখতে রাখতে বলে গিয়েছিল। ও একেবারে ধরেই নিয়েছিল চৌধুরী মানেই খিটখিটে বদমেজাজের বুড়ো মিলিটারি ম্যান, এক মুখ গোবদাড়ি। না না, আমি দাড়ি বলিনি, লরা হেসে প্রতিবাদ করেছিল। আমি বলেছিলাম একেবারে দোকান পর্যন্ত ছোঁয়া মোটা গোফের গোছা। গোফ জোড়া হলেও আমার আপত্তি ছিল না। স্ত্রীকে থামিয়ে বলেছিল জোসেফ, আমার ভয় হয়েছিল চৌধুরী মানেই এমন জাদরেল জঙ্গি কেউ হবে যার কাছে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অকর্মণ্যতার ফিরিস্তি আর নিন্দে শুনতে শুনতে সারা রাত ঘুমোবার অবকাশটুকু পাব না। তাছাড়া লরা নিজের বাঙ্কে উঠে বসার সময় সুগঠিত লবণী ধবল পা দুটির অনেকখানি আচমকা দেখিয়ে ফেলে যেন সে নিরাবরণতা খেয়াল না করেই স্বামীর কথায় বাধা দিয়ে বলেছিল, এসব জঙ্গি বুড়োদের মন বড় গোড়া আর সংকীর্ণ হয়। মেয়েদের পোশাক আশাক সম্বন্ধে এদের মতামত যা সেকেলে মুখে কিছু না বলুক, আমায় কত না ঘৃণার ভুরু কোচকানো সইতে হবে, এই ছিল আমার ভয়। শুধু ভুরু কোচকানো বলছো কেন? জোসেফ হটন নিজের ওপরের বাঙ্কে উঠে পা ঝুলিয়ে বলেছিল, ওই ভুরু কোচকানোর পেছনে লোভের চোরা চাউনিও থাকতো। আহ, তুমি বড় অসভ্য জোসেফ। চৌধুরীর দিকে একটি বেশ লাস্যময় কটাক্ষপাত করে বাঙ্কের বিছানায় শুয়ে পড়তে পড়তে বলেছিল লরা, যাক, ভাগ্য ভালো, আমাদের গণনা ভুল হয়েছে, আমরা এমন চমৎকার সহযাত্রী পেয়েছি। আচ্ছা, গুড নাইট মিস্টার চৌধুরী, আমি আবার বড্ড ঘুম কাতুরে, এখনই শুয়ে পড়ছি বলে কিছু মনে করবেন না। জোরালো আলোটা নিভিয়ে মৃদু নীল আলোর সুইচটা টিপে দিয়ে নিজের বাঙ্কে এসে সেটা টানবার ব্যবস্থা করেছে। ওপর থেকে জোসেফও তখন গুড নাইট জানিয়ে দিল। স্বামী স্ত্রীর কাছ থেকে সেই শেষ সম্ভাষণ। দুজনে যেন সুইচ টেপা বাতির মতোই এক মুহূর্তে একেবারে ঘুমের রাজ্যের অন্ধকারে ডুবে গিয়েছে। তাদের দুজনের এই নিশ্চিন্ত ঘুমই আরো অস্থির করে তুলেছে চৌধুরীকে। ট্রেনের চাকার কর্কশ ঘড়ঘড়ের সঙ্গে যখন তার হৃৎপিণ্ডের উত্তেজনা উদ্বেগের পাল্লা চলছে, তখন এদের এই নিশ্চিত ঘুম যেন সহ্য করতে পারছে না চৌধুরী। কিন্তু এদের আর অপরাধ কি? চৌধুরী যার জন্য সমস্ত শরীর মনে টান হয়ে আছে, এরা স্বামী স্ত্রী তো তার কিছুই জানেন না, জানবার তাদের কোনো উপায়ই নেই। এ কামরায় আর কেউ না উঠলে চৌধুরী খুশি হতো, কিন্তু কেমন যেন প্রথম থেকেই সে বুঝতে পেরেছিল এ কামরায় কোনো বার্থ শেষ পর্যন্ত খালি থাকবে না। খালি থাকলে যে ব্যাপারের জন্য এমনভাবে নিজেকে সে তৈরি করবার চেষ্টা করছে তা ঘটাই বুঝি অসম্ভব। গাড়ির চাকার আওয়াজের একটা দ্রুত পরিবর্তন। বেশ খানিকক্ষণ ধরে শব্দটা ভিন্ন পর্দায় বাঁধা রইল। নিফাত পার হয়ে যাচ্ছে নিশ্চয়ই। এরপরে আর মিনিট 15 বাদেই কাশবে শুকেনে। তারপরই যা ঘটবার ঘটবে। অন্য 3 বার্থে 3 জনই ঘুমে একেবারে বেহুশ। উপরের বার্থে মিস্টার পেরিস ঘুমোবার বদলে মটকা মেরে পড়ে থাকতেও পারে, চোখে তো কিছু দেখতে পাচ্ছে না। অনেকক্ষণ ধরে নড়াচড়ার শব্দ কিছু পায়নি। এই যা। হোল্ডনের উপরের দিকে ফ্ল্যাপের তলাটা একবার হাতড়ে দেখে নিলে চৌধুরী। হ্যাঁ, জিনিসগুলো ঠিক যথাস্থানেই আছে। হঠাৎ একটা কথা মনে হওয়ায় একটু ব্যস্ত হয়ে উঠে বসতে হলো চৌধুরীকে। হাত ঘড়িটা দেখল,
পরের স্টেশনটা আসতে আর বড় জোর 9-10 মিনিট। এখন এখন যদি হঠনদের জাগিয়ে দেয়, কি হবে তাহলে? জাগাতে পারবে না, এমন কোনো স্পষ্ট নির্দেশ তো তার উপর নেই। জাগিয়ে অবশ্য কি বলবে সেটাই হলো মস্ত সমস্যা। হঠাৎ নিশুত রাতে ট্রেনের কামরায় শুধুমাত্র 2-5 মিনিটের পরিচয় হওয়া অজানা ঘুমন্ত সহযাত্রী দুজনকে কি বলে ডেকে তুলবে? উঠুন, শিগগির উঠুন, ভয়ানক বিপদ বলে চেঁচাবে কি? তাদের তো অমন করে ঘুম ভাঙালে খেপে উঠবার কথা। খেপে যদি বা না যায়, বিপদটা কি তা তো জানতে চাইবে। কি বলবে তখন? সত্যি কথাটা বলতে পারবে কি? বললেও কি তারা বিশ্বাস করবে? অন্তত তার নিজের পরিচয়টা তো তখন জানতে চাইবে নিশ্চয়ই। এরকম একটা আজগুবি ভয় দেখাবার কি অধিকার তার আছে, সেটা জানতে চাওয়া তাদের পক্ষে এ অবস্থায় একান্তই স্বাভাবিক। নিজের সত্যিকার পরিচয় সে তো কোনো মতেই দিতে পারবে না। বিপদটা যথার্থ কি তাও বলা যে তার পক্ষে সম্ভব নয়। ভাষা ভাবে একটু আভাস দিতে গেলেও যে মুশকিলে পড়বে। মনে মনে বলার কথাগুলো কোনো মতে সাজাবার চেষ্টা সে করেও দেখেছে একবার। চেঁচিয়ে ডেকে হঠন দম্পতিকে জানাতে গেলে হয়তো উপরের বাঙ্কের পেরিসও জেগে উঠবে। হয়তো কেন, নিশ্চয়ই। সে যে ঘুমিয়েছে তাই তো বিশ্বাস হয় না। মটকা মেরে পড়ে আছে বোধহয়। তার চেঁচামেচিতে জেগে ওঠার ভান করবে। তা যাই সে করুক, চৌধুরীকে তখন পেরিসকে অগ্রাহ্য করেই যা বলবার বেপরোয়া হয়ে বলতে হবে। তাড়াতাড়ি এই কটা কথাই সে তখন বলতে পারে। শুনুন, রাগ করবেন না, আপনাদের না জাগিয়ে উপায় ছিল না। আর কয়েক মুহূর্তের মধ্যেই এক ভয়ঙ্কর ব্যাপার ঘটতে যাচ্ছে। অন্তত ঘটার পুরো সম্ভাবনা আছে বলেই ভয়। আর 2-4 মিনিটের মধ্যেই একটা স্টেশন আমরা পার হয়ে যাব। তারপরেই আসবে একটা টানেল, খুব লম্বা দীর্ঘ টানেল। না, তার বলাটাও অত্যন্ত দীর্ঘ হয়ে যাচ্ছে। কাউকে আচমকা ধর্মর করে জাগিয়ে এমন গদাই লস্করি কৈফিয়ত দেওয়া যায় না। আরো সংক্ষেপে বলতে হবে। শুনুন, এখন একটা টানেল আসছে। সে টানেলে গাড়ি ঢোকার পর ভয়ঙ্কর একটা ব্যাপার হতে পারে। এর আগে কবার হয়েছে। আপনারা জেগে তৈরি থাকুন, আমিও তৈরি আছি। না, এ কৈফিয়ত ঠিক হবে না। ভয়ঙ্কর বিপদটা কি ধরনের, টানেলে গাড়ি ঢুকবার পর কি বিভীষিকা সেখানে অপেক্ষা করে থাকতে পারে, তা একটুখানি বুঝতে না দিলে নয়। কিন্তু বোঝাবে কি? সে নিজেই ঠিকমতো এখনো বুঝেছে কি? সে যা বুঝেছে তা তো প্রায় অলৌকিক ভৌতিক আজগুবি ব্যাপার। তার প্রতিকারের জন্য তৈরি থাকা যায়, তা কাউকে বলা যায় না। এই টানেল সম্বন্ধে একটা জরুরি গুপ্ত রিপোর্ট তাদের দপ্তরে গিয়ে পৌঁছেছে। রিপোর্টের মতে ব্যাপারটা অদ্ভুত, অবিশ্বাস্য ও অত্যন্ত জরুরি। অবিলম্বে কোনো লোককে তদন্তে যেন পাঠানো হয়। তদন্তটা যা নিয়ে হবে তা একদম ধোঁয়াটে ব্যাপার। তার সাক্ষ্য প্রমাণ নেই বললেই হয়। যা আছে তাও নির্ভরযোগ্য নয়। এবছর শীতকাল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 3 বার এই লাইনে, এই টানেলের মধ্যে অদ্ভুত কটা দুর্ঘটনা ঘটে গেছে প্রথম শ্রেণীর যাত্রীদের মধ্যেই। টানেলটা বেশ লম্বা, প্রায় মিনিট 15 লাগে সেটা পার হতে। এই টানেল পার হবার সময় গত নভেম্বর থেকে বর্তমান জানুয়ারির মধ্যে 3 বার 3টি মৃতদেহ টানেলের মধ্যে রেল লাইনের ধারে ক্ষত বিক্ষত রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। মৃতদেহ 3টি পরীক্ষা করে দেখা গেছে যে গলায় ফাঁস দিয়ে শ্বাস রোধ করে হত্যা করে দেহটাকে কেউ ট্রেনের বাইরে ছুড়ে দিয়েছে। টানেলের দেওয়ালে লেগে সেটা লাইনের ধারেই কোথাও পড়েছে। তারপর এই ভয়ঙ্কর হত্যার ব্যাপারে সবচেয়ে আশ্চর্য কথা হলো এই যে খুন যারা হয়েছেন
তাদের মধ্যে 3 জনই মহিলা এবং 3 জনই প্রথম শ্রেণীর যাত্রিনী। খবরের কাগজের সেন দৃষ্টি থেকে কোনো মতে ব্যাপারটা এখনো আড়াল করে রাখা হয়েছে, কিন্তু আর তা পারা যাবে কিনা সন্দেহ। সেই বিশ্রী হইচই শুরু হওয়ার আগে রেল থেকে আরম্ভ করে পুলিশের সমস্ত বিভাগ কিন্তু উঠে পড়ে লেগেছে এ খুনের রহস্যের সমাধান করতে। ঘটনা দুটো যাদের অজানা নয়, তাদের কারুর কারুর মধ্যেও ব্যাপারটা ভৌতিক বলে কেমন একটা সন্দেহ যেন দেখা দিয়েছে। রেল ও গোয়েন্দা পুলিশ চেষ্টার কিছু ত্রুটি রাখছে না। প্রতিদিন ওই লাইনের সব কটি ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় সাদা পোশাকের পাহারা তো যাচ্ছেই, সেই সঙ্গে প্রথম শ্রেণীর কম্পার্টমেন্টগুলির যাত্রীর তালিকাও সযত্নে পরীক্ষা করে দেখা হচ্ছে। এসব সাবধানতা ছাড়া গোয়েন্দা বিভাগের যোগ্য একজনকে প্রত্যেকটি রাত্রি ট্রেনে পাঠাবার ব্যবস্থাও সম্প্রতি হয়েছে। চৌধুরীর আগে আর একজন তার সহকর্মী এই গোপন পাহারাদারি করে গেছে। সেদিন অবশ্য কিছু ঘটেনি। চৌধুরীর বেলাও যে কিছু ঘটবেই এমন কথা জোর করে বলা যায় না। তবু কিছু ঘটুক না ঘটুক তটস্থ থাকতে হবে সমানেই। আর যাদের জন্য এই উৎকণ্ঠিত অস্থিরতা, তাদের আগে থাকতে কিছু জানানো যাবে না। তার বদলে চৌধুরীকে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সজাগ হয়ে থাকতে হবে। কিছু একটা ঘটলে বিদ্যুতের বেগে যেন সাড়া দিতে পারে। ও কি, ও তো চাকার শব্দ বদলে গেল, তার মানে কাশবে শুকেনেও পার হয়ে যাচ্ছে। আর কটা সেকেন্ড মাত্র। আওয়াজ আবার বদলালো, তার মানে টানেলে ঢুকছে ট্রেন। কিছু হবার হলে এইবার, হ্যাঁ এইবারই। বুকটা কেঁপে ওঠে চৌধুরীর। নীল আলোটাও নিভে গেল। একেবারে কালিমারা অন্ধকার। তা হোক অন্ধকার। উপরের বাংটার দিকে কানটা খাড়া রাখার সঙ্গে সঙ্গে সমস্ত মনটা নিবিষ্ট করে রেখে সে হোলডলের মাথার দিকের ফ্ল্যাপের ভেতর থেকে টর্চটা বার করবার জন্য হাত বাড়ায়। মনটার সঙ্গে সমস্ত শরীরটা সে স্প্রিংয়ের মতো যেন গুটিয়ে টেনে রেখেছে। উপর থেকে এতটুকু বেয়ারা নড়াচড়া টের পেলেই লাফ দিয়ে উঠবে। টর্চটা সে হাতড়ে পায়, কিন্তু তা জ্বালা আর তার হয় না। হঠাৎ অত্যন্ত কোমল সুঠাম একটা দেহভার তার সমস্ত শরীরের ওপর প্রসারিত হচ্ছে সে টের পায়। সেই সঙ্গে একটা তীব্র অসহ্য মধুর গন্ধ, যা ধীরে ধীরে তার চেতনাই যেন মুছে দেয়। জ্ঞান যখন ফেরে তখন টানেল পার হয়ে ট্রেনটা ছোট একটা স্টেশনে থেমেছে। ছোট স্টেশন, কিন্তু দারুণ হইচই। হইচই তাদের কামরার মধ্যেও। তার মুখের উপর ঝুঁকে পড়ে কে একজন কি লক্ষ্য করছিল। দৃষ্টিটা ভালো করে ফিরে পাবার পর লোকটা যে পেরিস তা বুঝতে পারে চৌধুরী। না না, উনি ঠিক আছেন, ওর আর কিছু করতে হবে না, বলছে পেরিস। কিন্তু ওই হাঘরে চেহারার লোকটার এত খাতির কিসের? রেল পুলিশের একজন অফিসারও কামরায় আছেন। তিনি বেশ সসম্ভ্রমে বলেন, আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার বর্মা। বর্মা? পেরিসকে আবার বর্মা বলা কেন? তাহলে পেরিসটা ছদ্মনাম নাকি? আসলে এই ছদ্মবেশে আর ছদ্মনামে উনি কি স্বনামধন্য পরাশর বর্মা? হ্যাঁ, ঠিক তাই। খানিক বাদেই সমস্ত ব্যাপারটা জানতে পারে। মিস্টার আর মিসেস হাটনকে এখন পুলিশ হেফাজতে স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। দুজনের শয়তানি খেল আজ থেকে খতম। দুজনেই আন্তর্জাতিক দাগি আসামি। ওদের অনেক খেলের মধ্যে এই ভুতুড়ে হত্যা বিভীষিকা একটা। স্বামী স্ত্রী সেজে নানা নামে তারা প্রায়ই বিশেষ বিশেষ লাইনে ট্রেনের প্রথম শ্রেণীর যাত্রী হয়। তারপর সুযোগ সুবিধা হলে আর ধনী কোনো মহিলা যাত্রী পেলে
ওইভাবে হত্যা করে যথা সর্বস্ব নিয়ে ব্যাপারটাকে একটা ভৌতিক চেহারা দেয়। এই ভৌতিক চেহারার দরুনই রহস্যটার মীমাংসা এতদিন একটু গুলিয়ে যাচ্ছিল। পরাশর বর্মার চেষ্টাতেই আজ হাতে নাতে খুনিরা ধরা পড়ল। লরা মানে মিসেস হাটন যখন চৌধুরীর বুকের ওপর উঠে তার নাকে ক্লোরোফর্মের রুমাল চেপে ধরেছিল, তখন জোসেফও তাই করতে গিয়েছিল পেরিসরূপী পরাশর বর্মাকে। কিন্তু প্রস্তুত ছিল বলে পরাশর হঠাৎ উঠে বসে জোসেফের নাকেই অজ্ঞান করবার ওষুধ মাখানো রুমাল চেপে ধরে। জোসেফ অজ্ঞান হয়ে লুটিয়ে পড়বার পর লরাকে কায়দা করতে খুব দেরি হয় না। ট্রেন তখন টানেল পেরিয়ে পরের স্টেশনের কাছে পৌঁছে গেছে। পরাশর বর্মা অ্যালার্ম চেন টেনে ট্রেন সেখানেই থামায়। এতদিন যারা মহিলাদেরই শিকার করছিল, তাদের হঠাৎ নিয়ম বদলে চৌধুরীকে আক্রমণ করতে যাওয়া অদ্ভুত। তবে রিজার্ভেশন স্লিপে চৌধুরীর নামটা ভুল লেখার মধ্যেই বোধহয় কারণটা ছিল। সেখানে চৌধুরীর নামটা লেখা ছিল মিসেস এস চৌধুরী বলে। চৌধুরী মিস্টারের এম আর এর পরে ফালতু এসটাতে তখন একটু কৌতুকই বোধহয় করছিল। ওই এসটা যে পরাশর বর্মার পরামর্শেই লাগানো, তা জানলে খুব খুশি বোধহয় হতো না। হটনেরা আগে থাকতেই কামরার সহযাত্রীদের নাম যেমন করে হোক সংগ্রহ করত। ভুসওয়াল থেকে জলগাঁওয়ে কোনো মিসেস এস চৌধুরীর একা কামরায় ওঠার খবর নিশ্চয়ই তারা পেয়েছিল। মিসেস এস চৌধুরী মিস্টার হয়ে যাবার পর একটু হতাশা হলেও আগে থাকতে আয়োজন করা খুনের ব্যবস্থাটা বাতিল করতে পারেনি। শেষ হলো গল্প পরাশরের স্বর। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।